এই যে চুমু ছুঁড়লাম এটাও মমতা ব্যানার্জির অনুপ্রেরণায়। এই যে আমি অজ্ঞান হয়ে গেলাম, ডিহাইড্রেশন হয়ে গেল, সবই মমতা ব্যানার্জির অনুপ্রেরণায়। এই কথাটা বারবার বলতে থাকুন, তা নাহলে কিন্তু বিপদ আছে। মহুয়া মৈত্রর সংসদে এবং সংসদের বাইরে যে আচরণ, এই আচরণ টা নিয়ে মহুয়া মৈত্র মনে করছেন উনি একটা বিশাল যুদ্ধ জয় করলেন। উনি তো ইন্টারন্যাশনাল, উনি জানেন না যে ভারতে বহুদিন ধরে এই ধরনের হাসি তামাশা চলছে এবং লোকে এগুলো দেখলে হাসে, লোকে এগুলো দেখলে একদম ইমপ্রেসড হয় না। অতএব মহুয়া মৈত্রর এত খাটাখাটুনি সবই বৃথা যাবে, এরকম একটা আমার আশঙ্কা আছে। কিন্তু প্রধানমন্ত্রী আবার স্বপ্ন দেখে সে এইরকম ভাঁড়ের মতন আচরণ করে, এটা তো হজম করা মুশকিল আর কি। এবং এর থেকেই এই সন্দেহ দেখা দিচ্ছে যে ওর আইকিউ 60-এর নিচে। আইকিউ টেস্ট একটা নিন না, নিয়ে মানুষের কাছে প্রমাণ করে দিন না যে ওর আইকিউ অত নিচু নয়। এই তৃণমূলের যত এমপি আছে তাদের মধ্যে উনি বেশি এগিয়ে আসছেন। শেষ পর্যন্ত হয়তো দেখা যাবে যে উনি মমতাকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এইটা হলে পরে একেবারে পাগলা ঘন্টি বেজে যাবে। জেলে যেরকম কয়েদি বা যে পালালে পাগলা ঘন্টি বেজে যায়, তেমনি কালীঘাটে পাগলা ঘন্টি বেজে যাবে। একবার ওকে মমতা প্রকাশ্য মঞ্চের মধ্যে অপমান করেছিলেন, এইবার দ্বিতীয়বার অপমানের সময় ঘনিয়ে আসছে। মহুয়া মৈত্র, আপনি একজন ভদ্রঘরের মহিলা, আপনি সাবধান হন, জিনিসটা আদৌ ভালো লাগবে না। আপনি ওখানে যতই চুমু ছুড়ুন আর অন্য নানা রকম ইন্টারন্যাশনাল আচরণ করুন, যখন আপনি হাজার হাজার লোকের সামনে মমতার কাছে অপমানিত হবেন, তখন কিন্তু আপনার একদম ভালো লাগবে না। সেই জন্য একটু স্তিমিত থাকুন এবং সবসময় বলতে থাকুন যে মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আমি এ সমস্ত করছি। ইন্টারন্যাশনাল আন্টি ওরফে মহুয়া মৈত্রর চালচলন একটু অদ্ভুত, বলতে কোনো অসুবিধা নেই, কারণ উনি তো ইন্টারন্যাশনাল মানুষ, উনি তো পুরোপুরি ভারতীয় নন। উনি বিদেশি ব্যাংকে গোফার ছিলেন নাকি ভাইস প্রেসিডেন্ট ছিলেন। বিদেশি আমেরিকান ব্যাংকে ভাইস প্রেসিডেন্ট হিসেবেই লোকে কাজ আরম্ভ করে, একটা স্তরে ভাইস প্রেসিডেন্ট হিসেবেই কাজ আরম্ভ করে, সেগুলো বাদ দিলাম। কিন্তু আরেকটা কথা যেটা আমি কিছুদিন আগে থেকে সোশ্যাল মিডিয়ায় বলছি, সেটা মহুয়া মৈত্রর অনুধাবন করা উচিত এবং কিছু এটা করা উচিত সে ব্যাপারে। সেটা হলো যে মহুয়া মৈত্র কিন্তু বেশি প্রমিনেন্ট হয়ে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে মহুয়া মৈত্র যখন অজ্ঞান হয়ে গেলেন, কার্যত রাহুল গান্ধী তড়িঘড়ি এসে মাথায় জল ছিটালেন, তারপরেই তিনি জ্ঞান ফিরে পেলেন। বলছি, এটা কি সাংসদে কি সার্কাস চলছিল? এটা কি নিছকই নাটক নয়? না না, সাংসদে হাসি তামাশা চলছে। রাহুল গান্ধী থাকলে আর কি চলবে? রাহুল গান্ধী সম্বন্ধে আমি অনেকদিন ধরে বলছি যে রাহুল গান্ধী একটা আইকিউ টেস্ট নিন। আইকিউ টেস্ট একটা সামান্য ব্যাপার, তাতে কোনো খরচা নেই এবং যে কোনো একজন সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টকে যে নেওয়া যায়, জাতির কাছে প্রমাণ করে দিন ওর বুদ্ধিবৃত্তি কোন স্তরে। না হলে যে লোক প্রধানমন্ত্রী আবার স্বপ্ন দেখে সে এইরকম ভাঁড়ের মতন আচরণ করে, এটা তো হজম করা মুশকিল আর কি। এবং এর থেকেই এই সন্দেহ দেখা দিচ্ছে যে ওর আইকিউ 60-এর নিচে। আইকিউ টেস্ট একটা নিন না, নিয়ে মানুষের কাছে প্রমাণ করে দিন না যে ওর আইকিউ অত নিচু নয়। এই 100 না হলেও 90-90 হবে, এরকম একটা প্রমাণ করে দিন। একই সঙ্গে মিতালি বাগও ডিহাইড্রেশন হয়ে যায় এবং তিনিও অজ্ঞান হয়ে যায়, কিন্তু চর্চার শিরোনামে কিন্তু মিতালি বাগও নেই, অপরদিকে সাগরিকা ঘোষও নেই। একেবারে চর্চার শিরোনামে যিনি রয়েছে সেটা হচ্ছে মহুয়া মৈত্র। সেই জন্যই তো আমি বলছি যে মহুয়া মৈত্রর বিপদ। সাগরিকা ঘোষ বা সাগরিকা ঘোষের দাঁড়াবার অন্য জায়গা আছে, রাজনৈতিকভাবে দাঁড়াবার অন্য জায়গা আছে। ওর স্বামী রাজদীপ সরদেশাই, তিনি যদিও আমার চোখের সামনে নিউ ইয়র্কে পুলিশের কাছে মার না খান, ওকে কলার ধরে টেনে নিয়ে গিয়েছিল এবং অন্যান্যভাবে তিনি নানা রকম বিষয়ে অহেতুক ফড়ফড় করেন, তবু একটা দাঁড়াবার জায়গা আছে। মিতালি বাগ নেহাতি ছোট মাপের নেত্রী,
মমতা ছাড়া তার কোনো উপায় নেই, অত মিতালি বাগের কোনো ভয় নেই। কিন্তু মহুয়া মৈত্র যে এই যে বাংলায় প্রবাদ আছে, অতিবার বেড়োনা ঝড়ে পড়ে যাবে, এই মহুয়া মৈত্র কিন্তু এই সময় ঘনিয়ে আসছে। বলছি, ইনি কি সত্যি ভারতের মতো গণতন্ত্র রাষ্ট্রে সংসদ হওয়ার যোগ্য? রাজনীতি কোথায় গিয়ে দাঁড়ায়? আরে কি বলছো তুমি, উনি ইন্টারন্যাশনাল আন্টি, উনি ভারতের মতো রাষ্ট্রে, উনি পৃথিবীর যে কোনো রাষ্ট্রে 10টা রাষ্ট্র মিলে উনি সেখানে সাংসদ হতে পারেন। উনি রাষ্ট্রসংঘের যদি একটা সংসদ থাকতো তাহলে উনি সেখানে যেতে পারতেন, কিন্তু হচ্ছে না, কপাল মন্দ হলে যা হয় আর কি। যাই হোক, টাকা পয়সা হয়েছে, খুব বড় লোককে বিয়ে করেছেন, আর কি চাই। বলছি, পুরনো বন্ধুকে আবার সামনে পেয়ে কি তার জ্ঞান ফিরে পেলেন? তিনি তো রাহুল গান্ধীর খুব ভালো বন্ধু ছিলেন। এইসব ব্যাপার আমার জানা নেই, এইগুলো ওর ব্যক্তিগত ব্যাপার। কার সাথে কার কি সম্পর্ক, কি চলছে তলায় তলায়, কি চলছে ওপরে ওপরে, এগুলো নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই। শেষ একটাই প্রশ্ন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে যে পুলিশ এই মহিলা সাংসদদেরকে চুলের মুঠি ধরে হেনস্থা করছে। বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে যখন ঘটনা ঘটলো পুলিশ নিয়ে এতগুলো মন্তব্য করছে, কিন্তু এই অভয়াকাণ্ডের নবান্ন অভিযান যখন হলো তখন অভয়ার মায়ের মাথা মেরে ফুলিয়ে আলু করে দেওয়া হলো, সেই প্রসঙ্গে কেন কোনো কথা বললেন না? তুমি কি আশা করো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা নিরপেক্ষভাবে যে কোনো একটা ঘটনার পর্যালোচনা করবেন, বিশেষ করে তার পিসির দল যদি এই ব্যাপারটাতে লিপ্ত থাকে? তার পিসির কোনো গুন্ডাই তো এই কাজটা করেছে, হয় পুলিশ করেছে, তা না হলে এই যে অভয়ার মায়ের মাথায় যে আঘাত, যার ফলে মাথা ফুলে গেছে, এই জিনিসটা তো তার পিসির দলের কেউ করেছে, তা না হলে পিসির পুলিশ করেছে। এই জিনিসটা সম্বন্ধে তুমি কি আশা করো যে উনি নিরপেক্ষভাবে কোনো একটা মন্তব্য করবেন? অসম্ভব। বিয়েও জানেন, আমাদের অভিষেকও জানেন যে উনিও পিসির ওপরেই বেঁচে আছেন, অতএব পিসি রেগে যায় এরকম কোনো কাজ উনি করবেন না। পিসিকে খুশি করাই আছে, পিসিকে খুশি, এটাই হচ্ছে মূল কথা।